বাবা মাতে যতক্ষণ না একটু মানে মনে ভয় ঢুকছে ততক্ষণ পর্যন্ত তারা সিরিয়াসলি ব্যাপারটা নেয় না, ভাবে তো চোখ তো দেখা যাচ্ছে না, ঠিক দেখবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আরোপি যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে কি হতে পারে, পর্দা ছিঁড়ে যেতে পারে, তাহলে তো পুরো অন্ধত্বই আসতে পারে। যদি অতটা নাও হয়, অত বাড়াবাড়ি নাও হয়, চোখে স্কুইন্ট মানে চোখে ট্যাড়া হয়ে যাওয়া, তারপরে গ্লুকোমা বা ছানি, ক্যাটারাক্ট যেটা কনজেনিটাল, চোখে বাচ্চাদের চোখে ছানি পড়ে যাওয়া, যেগুলো হয়তো চিকিৎসা হয়ে যায়, কিন্তু এই সমস্যাগুলোও কিন্তু হতে পারে। আর যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে তো পর্দাও ছিঁড়ে আসতে পারে, সেক্ষেত্রে পুরো অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা। প্রিম্যাচুরিটি যে রোগটি আছে এটা প্রিম্যাচুর বাচ্চাদের ক্ষেত্রেই হয়। প্রিম্যাচুর বলুন বা বাচ্চাটি ঠিকঠাক ওজন হলো না জন্মের সময়, সেই সব বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় আর কি। ধরুন একটা রেটিনাতে যে রক্তনালীটা যেটা গ্রো হয়, সে রক্তনালীটা মোটামুটি বাচ্চারই যদি ঠিকঠাক সময় জন্ম হয়, যেমন ধরুন যদি 36 সপ্তাহ পরে, মায়ের গর্ভে 36 সপ্তাহ পরে যদি জন্ম হয়, তাহলেও মোটামুটি দেখা গেছে যে ওই শেষের দিকে বা জন্মানোর 3 থেকে 4 সপ্তাহ সময় মোটামুটি লেগেই যায় বাচ্চাটির রক্তশিরাটা টোটালি তৈরি হওয়ার জন্য। এবারে যদি তার মধ্যে তৈরি না হয় তাহলে তার পরবর্তী সময়টা থেকে আমরা এই রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটা দেখতে পাই। আপনার বাচ্চা যদি সময়ের আগেই জন্মে গেছে, অর্থাৎ প্রি ম্যাচিওর বেবিদের ক্ষেত্রে একটা চোখের ছোট্ট স্ক্রিনিং করানো কিন্তু খুবই জরুরি একটা বিষয়। আমরা আজ কথা বলবো রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি নিয়ে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ রয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমার নাম ডক্টর অরিজিৎ রয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। স্যার, যেহেতু আমরা আজকে আরওপি নিয়ে কথা বলবো, এই আরওপি একটা মেডিকেল টার্ম, এটা কিন্তু সাধারণ মানুষ অতটা বুঝতে পারে না, তাই সহজ ভাষায় যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, আরওপির যদি ফুল ফর্মটা বলা হয়, পুরো কথাটি হলো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। তো এটি কি যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা প্রথমে তো আমরা রেটিনা বলতে খুব সাধারণ মানুষ এটুকু বোঝে যে চোখের আলোটা যেটা ভেতরে যায়, যে চোখের স্নায়ু পোর্শনটা যেটা ব্রেনের সঙ্গে যোগাযোগ থাকে, তো ওই রেটিনাটা যখন পুরোপুরি ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট বা গ্রোথটা হয় না বয়স অনুযায়ী, এটা শিশুর বয়স অনুযায়ী, তখনই সেটাকে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলা হয়। এটা কি শুধু প্রি ম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রেই হয়? হ্যাঁ, যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি যে রোগটি আছে এটা প্রিম্যাচুর বাচ্চাদের ক্ষেত্রেই হয়। প্রিম্যাচুর বলুন বা বাচ্চাটি ঠিকঠাক ওজন হলো না জন্মের সময়, সেই সব বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় আর কি। বাচ্চাটা জন্মের পর কতদিন পর এটা দেখা যায়? ধরুন একটা রেটিনাতে যে রক্তনালীটা যেটা গ্রো হয়, সে রক্তনালীটা মোটামুটি বাচ্চারই যদি ঠিকঠাক সময় জন্ম হয়, যেমন ধরুন যদি 36 সপ্তাহ পরে, মায়ের গর্ভে 36 সপ্তাহ পরে যদি জন্ম হয়, তাহলেও মোটামুটি দেখা গেছে যে ওই শেষের দিকে বা জন্মানোর 3 থেকে 4 সপ্তাহ সময় মোটামুটি লেগেই যায় বাচ্চাটির রক্তশিরাটা টোটালি তৈরি হওয়ার জন্য। এবারে যদি তার মধ্যে তৈরি না হয় তাহলে তার পরবর্তী সময়টা থেকে আমরা এই রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটা দেখতে পাই। মানে এই যে রোগটা, এটা শুধুমাত্র প্রি ম্যাচিওর বেবিদের ক্ষেত্রেই দেখা যায়? হ্যাঁ, এই রোগটি প্রিম্যাচুর বেবিদের ক্ষেত্রে এই রোগটি দেখা যায়। ঠিক কত সপ্তাহের আগে জন্ম নিলে বাচ্চার এরকম একটা দেখা যেতে পারে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, এটা সবার জানা দরকার। মানে এটা এখন যেহেতু খুব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এই হাসপাতালের চিকিৎসার জন্য, হাসপাতালের জন্য বাচ্চা জন্ম হলে যেমন ভালো, তেমনি একটা খারাপ দিকও আছে। আগেকার দিনে বাড়িতে যখন জন্ম হতো বাচ্চাদের কম বেশি অতটা ওজন বা কখন জন্ম নিলে অতটা মাথা ব্যথা থাকতো না। এখন কি হচ্ছে, চিকিৎসা পদ্ধতি উন্নত হয়েছে, খুব যদি আন্ডার ডেভেলপ বাচ্চারাও জন্মে যাচ্ছে, এবারে তার ফলে তাদেরকে আইসিইউতে ভর্তি করে, পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করে তাদের অক্সিজেন দেওয়া, এগুলো। এবারে বাচ্চা যদি ধরুন আপনার সাধারণত যদি 36 সপ্তাহে জন্ম নেওয়ার কথা, যদি 32 সপ্তাহের আগে জন্ম নেয় আমাদের একটু চিন্তার বিষয় একটু। তার মধ্যে যদি ধরুন 30 বা 28 সপ্তাহের আগে জন্ম দেয় তাহলে ঝুঁকিটি খুব বেড়ে যায় আর কি। প্রি ম্যাচিওর বেবির সংখ্যাও তো এখন খুব বেড়েছে। হ্যাঁ, প্রিম্যাচুর বেবির সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ ওই আগেকার দিনে যখন হাসপাতালে ডেলিভারি ব্যবস্থা ছিল না, প্রিম্যাচুর বেবি যারা হতো তারা ঠিকঠাকভাবে জন্মই নিতে পারতো না, জন্ম সময় মারা যেত। এখন প্রিম্যাচুর বেবি চিকিৎসা পদ্ধতি উন্নত হওয়ার ফলে তারা জন্মও নিচ্ছে এবং তারা ভগবানের কৃপায় তারা আস্তে আস্তে ঠিকঠাকভাবে মানুষও সতর্ক হয়েছে। আর মানুষ এই সতর্কতার সাথে সাথে এই রেটিনোপ্যাথি প্রিম্যাচুরি রোগটির ব্যাপারে, যেটা এখনো অতটাভাবে সতর্কতা হয়নি, সেখানে সতর্ক থাকা মানুষের খুব দরকার, মা আর বাবাদের। যতদূর জানি কম ওজনের বাচ্চাদের শরীরে অনেক রকমের জটিলতা থাকে, তো তার ক্ষেত্রে কি এটার ঝুঁকি আরো বেড়ে যায়? হ্যাঁ, তার ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেড়ে যায়। তার কারণ ওই প্রিম্যাচিওর হোক চাই কম ওজনের বাচ্চা জন্ম নিক, মেন যেটা লাগে সাধারণভাবে তো চিকিৎসা করে তখন বাচ্চাদেরকে আইসিইউতে, নিওনেটাল আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ ভর্তি করে অক্সিজেন দেওয়া, তারপর নানা রকমের চিকিৎসা করা। এই চিকিৎসাগুলো যেমন বাচ্চাটির জীবনের জন্য জীবনদায়ী আর কি, এগুলো করতেই হবে বলতে হলে। কিন্তু এটার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে দীর্ঘদিন যদি ঠিকঠাক কন্ট্রোল না করে এই চিকিৎসাটা করা হয় তাহলে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটাও কিন্তু
তৈরি হয়ে মানে ডেভেলপ করে যাবে। সেক্ষেত্রে ওইটারও চিকিৎসা তখন প্যারালালি করতে হবে, যেটা একটা মাথায় সাধারণত থাকে না। তাই শিশু বিশেষজ্ঞরাও আজকাল আস্তে আস্তে সচেতন হচ্ছে, আমাদের সাথে আর কি টিম হিসেবে কোলাবরেট করে তারাও আমাদের দিয়ে দেখিয়ে নেওয়া, স্ক্রিনিং করে নেওয়া ধীরে ধীরে বাড়ছে। আর সবচেয়ে বেশি কথা বাবা মাকেও জানতে হবে যে বাচ্চাটি বেঁচে গেলেই হবে না, পরবর্তীকালে দৃষ্টিটার কথাও মাথায় রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি একটা জীবন রক্ষাকারী ব্যাপার। তো এনআইসিইউতে বাচ্চাদের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি আর আরওপির যে একটা সম্পর্ক রয়েছে সেটা মানে ঠিক বুঝতে পারলাম না, এটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস আর কি, এটা বুঝতে পারলেই বাবা মারা সব বুঝতে পারবে। দেখুন, অক্সিজেন থেরাপি আমি কেন দিচ্ছি, একটা বাচ্চার যখন লাংস ঠিকঠাক ম্যাচিওর করেনি, প্রিম্যাচিওর বাচ্চার বা ওজন কম, তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা যতদিন তার লাংসটা আস্তে আস্তে ধীরে ধীরে ম্যাচিওর করে নিজের কাজটা নিজে করতে শুরু করবে, তো বাচ্চারা বাঁচলো। এই অক্সিজেন যেটা আমাদের যে রেটিনার যে রক্তনালীগুলো, যে শিরাগুলো, রক্ত শিরাগুলো, ওই শিরাগুলোর তৈরি হতে গেলে একটু অক্সিজেন ডিমান্ড লাগে। ওই অক্সিজেন ডিমান্ড যদি বাচ্চাটার বডিতে ঠিকঠাক, শিশুর শরীরটার মধ্যে ঠিকঠাক কমে যায়, না থাকে আর কি, তখন রক্তনালীটিও ঠিকঠাক করে তৈরি হতে পারে না। তাই আমি যদি বাইরে থেকে অক্সিজেন দিয়ে দিই, তাহলে সেই ডিমান্ডটা চলে যাচ্ছে, এর ফলে রক্তনালীটাও তৈরি হতে পারছে না। তাই অক্সিজেন তো দিতে হবে, 100 বার দিতে হবে বাচ্চাটি বাঁচাবার জন্য, কিন্তু অক্সিজেনটা যেন ঠিকভাবে রেগুলেট করে, মানে যতটা প্রয়োজন, যত দিন যতটুকু প্রয়োজন ততটাই, একটু কম বেশি হলেও এসব ক্ষেত্রে কিন্তু রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এর ক্ষেত্রে চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা এখন এসছে অনেক আস্তে আস্তে। চিকিৎসার আগে এটা বুঝতে হবে যে কিছু কিছু স্টেজ আছে আর কি, তো স্টেজের ওপর বেস করে যেমন 5টা স্টেজ থাকে, আরওপিরই 5টা স্টেজ, আরওপিরই 5টা স্টেজ আছে। এবারে আমি খুব মেডিকেল টার্মে আমি যাচ্ছি না স্টেজগুলোর মধ্যে, কারণ ওটা মানুষের পক্ষে বুঝতেও অসুবিধা। কিন্তু মনে রাখবেন যে স্টেজ 3, 4, 5 যেখানে আস্তে আস্তে যে পর্দাটা, রেটিনাটা যখন ছিঁড়ে আসছে, তখন কিন্তু সার্জারি করতে হয়, যেটা আমরা চাইবো যাতে না বাচ্চারা না করতে হয়। তো তার আগে যদি ধরা পড়ে স্টেজ 1, 2 প্রথম দিকে ধরা পড়ে, তাহলে পরে লেজার বা একটা ছোট ইঞ্জেকশনও হয় চোখে দেওয়া যায়, যেটা সেইগুলোর ফলে আমরা এই জিনিসটাকে আমরা থামিয়ে দিতে পারি, মানে এটা একটু তো হয়ে গেল, যাতে আর না বাড়ে সেটা আমরা চিকিৎসাটা করতে পারি আর কি। এটাই কি আধুনিক চিকিৎসা, এই যে লেজার? হ্যাঁ, এইগুলোই আগে শুধু ইঞ্জেকশনটা এসেছিলো, এখন লেজারটা এসছে, এটাই আধুনিক চিকিৎসা। লেজারটার ফলে চোখে ক্ষতিটা, ড্যামেজটা বাচ্চারা সবচেয়ে কম হবে আর কি। তাই লেজারের স্টেজের মধ্যে যদি চিকিৎসা হয়ে যায়, তাহলে বলতে পারা যায় সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য, শিশুটির জন্য। এই যে আরওপি হয়েছে, বাচ্চার মা বাবা ওপর থেকে কিভাবে বুঝবে? মানে এটা কি একমাত্র যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো করাতেই হয়, নাকি বাইরে থেকেই কিছুটা বোঝা যায়? না, দুঃখের বিষয় হচ্ছে গিয়ে, এক তো ওইটুকু শিশুর চোখে শিশু তো ঠিকঠাক করে দেখতেও শেখে না। যে কোনো নর্মাল শিশু 3 মাস 6 মাস আগে কোনো একটা জিনিসকে ফলো করতেও পারে না। তাই মার ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে বোঝাটা প্রায় না বললেই চলে। ওই রিস্ক ফ্যাক্টর যেগুলো, মানে অক্সিজেন দেওয়া হয়েছে, শিশুর ওজন ঠিকঠাক হয়নি, বা শিশু বিশেষজ্ঞরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে থাকেন, ওইটাই একমাত্র উপায়। বাচ্চার মা বাবা ওইটুকু বয়সে, 1 মাস 1.5 মাস বয়সে বাচ্চাটাকে দেখে কোনো মতেই বুঝতে পারবে না। যখন বুঝতে পারার মতন কন্ডিশন হবে যে চোখে সাদা সাদা কিছু দেখতে পাচ্ছি, তখন জানবেন যে সেটা অলরেডি যা ড্যামেজ হওয়া সেটা হয়ে গেছে। কিন্তু এটা তো বাবা মারা বুঝতে পারবে না যে শিশুর চোখে এরকম একটা সমস্যা হয়েছে। না, বোঝা সত্যিই কোনো উপায় নেই। তাই জন্যই তো আমরা বাবা মাকে বলি যে যদি শিশু বিশেষজ্ঞ মিসও করে যায়, যদি কোনো গ্রামের হাসপাতালেও ডেলিভারি হয়, যদি দেখেছেন আপনাকে ডাক্তারবাবু বলেছে যে আপনার সিজার হয়েছিল, আপনার ঠিকঠাক টাইমে হয়নি, বাচ্চার ওজন কম, তাহলে পরে একটু বাচ্চারা স্টেবল হলেই আরওপি স্ক্রিনিংয়ের জন্য যেন নিয়ে চলে আসা। মোটামুটি মানে প্রথম স্ক্রিনিং এর জন্য কত সপ্তাহ পর এটা দেওয়া উচিত? আমরা গাইডলাইন্স অনুযায়ী আমরা এরকম বলে থাকি যে যদি ধরুন ওই 32 সপ্তাহের আগে শিশুটি জন্মেছে, তাহলে প্রথম স্ক্রিনিংটি অবশ্যই শিশুটির 4 সপ্তাহ মানে 28 দিন বয়স হওয়ার আগে একটা করব। করার পর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে টোটালি শিরাগুলো ডেভেলপ করেনি, তখন আবার একবার 1-2 সপ্তাহ পর শিশুটিকে ডাকবো। ততদিন ডাকতে যতদিন না পর্যন্ত পুরো রেটিনায় রক্তনালীগুলো ডেভেলপ না করে যায়। মানে একটা ফলো আপের জরুরি রয়েছে। ফলো আপের জরুরি আছে। যদি সময় মতো চিকিৎসা না করানো হয়, তাহলে পরবর্তীকালে কি হতে পারে? মানে বাচ্চাটা কি অন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জানা উচিত বাবা মাদের। কারণ আমাদের একটা অদ্ভুত ব্যাপার, আমাদের ভারতবর্ষে বাবা মাদের যতক্ষণ একটু মনে ভয় ঢুকছে, ততক্ষণ পর্যন্ত তারা সিরিয়াসলি ব্যাপারটা নেয় না। ভাবে তো চোখ তো দেখা যাচ্ছে না, ঠিক দেখবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আরওপি যদি সময় মতো চিকিৎসা না হয়, তাহলে কি হতে পারে, পর্দা ছিঁড়ে যেতে পারে, তাহলে তো পুরো অন্ধত্বই আসতে পারে। যদি অতটা নাও হয়, অত বাড়াবাড়ি নাও হয়, চোখে স্কুইন্ট মানে চোখে ট্যাড়া হয়ে যাওয়া, তারপরে গ্লুকোমা বা ছানি, ক্যাটারাক্ট যেটা কনজেনিটাল, চোখে বাচ্চাদের চোখে ছানি পড়ে যাওয়া, যেগুলো হয়তো চিকিৎসা হয়ে যায়, কিন্তু এই সমস্যাগুলোও কিন্তু হতে পারে। আর যদি খুব বাড়াবাড়ি হয়, তাহলে তো পর্দাও ছিঁড়ে আসতে পারে, সেক্ষেত্রে পুরো অন্ধত্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম বাচ্চা বয়সে হয়ে যেতে পারে। পুরো ডিট্যাচমেন্ট হয়ে যায়, রেটিনাল ডিট্যাচমেন্ট বলি আমরা, সেটার একমাত্র অপারেশন ছাড়া উপায় থাকে না। সেই অপারেশনের সাকসেস কোনো গ্যারেন্টিও দেওয়া যায় না। যেটা আমরা লেজার বা ইঞ্জেকশন দিয়ে সাকসেসটা বলতে পারতাম, সেটা কিন্তু এই অপারেশনের সাকসেসটা খুব কমই আর কি। ওই জন্যে
এই স্টেজ অবধি না যেতে দেওয়াই ভালো আর কি। বাবা মা কিন্তু সেক্ষেত্রে প্রথমেই অবহেলা করে এবং আরও একটা জায়গায় অবহেলা করে, সেটা হচ্ছে চিকিৎসা হয়ে যাওয়ার পর আর ফলো আপ করতে চায় না। তো এটার ক্ষেত্রে আপনি কি বলবেন? এটার ক্ষেত্রে বলবো চিকিৎসা হয়ে গেল যদি খুব টাইমে হয়ে যায়, ডাক্তারবাবু যদি বলে না ঠিক আছে আপনার বাচ্চার চোখে চিকিৎসা টাইমে হয়ে গেছে, আশা করা যায় আর কিছু হবে না, আমি সেক্ষেত্রেও বলবো যে তবুও বাচ্চাটিকে সেটার হওয়ার পর অন্তত প্রথমে 1 মাস 2 মাস করানোর পর 6 মাস 1 বছর পর আবার ফলো আপ করতে। কারণ যদি সব ঠিকও থাকে তাতেও যে কিছু সমস্যা হতে পারে, যেটা হচ্ছে কি চোখে হাই পাওয়ার আসতে পারে ওই বাচ্চাদের, গ্লুকোমা আসতে পারে, বা লেজারের ফলে অনেক সময় বাচ্চাদের সেক্ষেত্রেও ছানি দেখা গেছে। যদিও নর্মালি চিকিৎসা না হলে যেগুলো হওয়ার কথা তার থেকে সম্ভাবনা কম। চোখটা হয়তো দেখা যাবে যে আমরা ওরকম তো বলা যাবে না, কিন্তু 100 জনের মধ্যে হয়তো 80টি শিশুরই আর চোখে সমস্যা হবে না চিকিৎসা ঠিকঠাক হয়ে গেলে। কিন্তু ওই যে বাকি 20টি শিশু যদি হয় তাদের ক্ষেত্রে এই যে পাওয়ার বেড়ে গেল বা কোনো গ্লুকোমা ডেভেলপ করলো একটু বড় বয়সে, তো একটু ফলো আপ এরকম নয় যে হয়ে গেল বাস তারপরে আর কোনোদিনও চোখটা নিয়ে দেখা যাবে না। অন্তত 6 মাস 1 বছর একবার একটুখানি রেগুলার চেক আপে থাকলে একটু ভালো হয়। 5 বছর 6 বছর বয়স হয়ে গেল যখন মোটামুটি চোখটা আস্তে আস্তে ডেভেলপ করে গেল, তখন আস্তে আস্তে এবারে অসুবিধা হলো শিশু তখন এলো না এলো, বা যখন একটু বড় হয়ে যাচ্ছে তখন। কিন্তু ফলো আপটা প্রথম 4-5 বছর করানোটা দরকার। এই আরোপি কি পুরোপুরি ঠিক হয়ে যায় যদি ঠিক মতো সময় মতো চিকিৎসা হয়? যদি ঠিকঠাক, খুব সেন্সিটিভ রোগ এটি, যদি ঠিকঠাক টাইমে স্ক্রিনিং করা হয়, ডায়াগনোসিস করে ধরা পড়লো রোগটি, লেজার বা ইঞ্জেকশন এই স্টেজে যদি চিকিৎসাটা করে দেওয়া যায় এবং ফলো আপও বাবা মা ঠিকঠাক করে, সিরিয়াসলি করে, তাহলে পরে হ্যাঁ কেন হবে না, তাহলে পরে ঠিকঠাক টাইমে রক্তনালীও ডেভেলপ করে যাবে, ভিশনটাও আসবে, দৃষ্টিও চলে আসবে, বাচ্চাটি ঠিকঠাক হয়ে যাবে। পাওয়ার হয়তো দেখা গেছে যে পাওয়ার একটা সম্ভাবনা এলো, মাইনাস পাওয়ার একটা বড় বয়সে আসার সম্ভাবনা এলো, কিন্তু বাস ওইটুকুই আর কি। ঠিকঠাক টাইমে সব হলে মাইনাস পাওয়ারটুকু ছাড়া আর কিছু বাচ্চাটির চোখে ক্ষতি হয় না। ধরুন যদি কোনো প্রি ম্যাচিওর বেবি জন্ম নিচ্ছে, তারপর ডক্টর তাকে বললো না এটা করানোর, মানে স্ক্রিনিংটা করানোর কথা, সেই ক্ষেত্রে কি সে নিজেই যেতে পারে? হ্যাঁ, সে নিয়ে যেতে পারে। মানে শিশু বিশেষজ্ঞ, একটু বড় হাসপাতাল হলে তো শিশু বিশেষজ্ঞরা নিজেরাই আমাদের কাছে রুটিনলি পাঠিয়ে দেয় যে এটার এই বাচ্চারই শিশুটি এরকম হয়েছিল, ওটা আরও স্ক্রিনিং করে দিন। যদি কোনো গ্রামের হাসপাতালে যেখানে চক্ষু বিশেষজ্ঞ নেই, তো সেখানে হয়তো অনেক সময় বলে দিল দেখিয়ে নেবেন কখনো, সেখানে দেখিয়ে নেবেন কখনো হয়তো মা বাবা ভুলে গেল, বাচ্চাটি ঘরে এলো, বাচ্চাটাকে দেখে আনন্দে সব ভুলে গেল। কিন্তু না, যত তাড়াতাড়ি সম্ভব একবার গিয়ে চক্ষু বিশেষজ্ঞর কাছে গিয়ে পরামর্শটা আরও স্ক্রিনিংটা করিয়ে নেওয়া দরকার। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ কিন্তু জানালেন আরোপি কতটা বিপজ্জনক হতে পারে প্রি ম্যাচিওর বেবিদের ক্ষেত্রে, তাই সঠিক সময়ে চিকিৎসা এবং স্ক্রিনিং ভীষণ জরুরি। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।